নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। 29 তারিখ পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে আমাদের একজনের কথা খুব মনে পড়ছে। আর তার কথা যখন মনে পড়ছে তখনই বারবার করে মনে হচ্ছে যে বুথ ফেরত যে সমীক্ষা এসছে, সেই সমীক্ষা কি ঠিক হতে চলেছে? আমরা হয়তো লাফালাফি করছি যে এইবারে পশ্চিমবঙ্গে বিজেপি আসবেই, এবং বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই তাবর তাবর নেতা নেত্রীরা বারবার করে রাজ্যে আসছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে বেরিয়েছেন। আমরা কোনো দিন দেখিনি যে এইভাবে একটা সামান্য শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সেই বিধানসভাকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তীর মতন মানুষ তিনি প্রচারে আসছেন। তো রাজ্যের এই যে বিরাট ব্যাপার, যে যজ্ঞ চলছে একেবারে বিজেপির পক্ষ থেকে, সেটা দেখলে যেন মনে হচ্ছে যে না, সত্যি সত্যি বিজেপি আসতে চলেছে। কিন্তু অন্যদিকে একটা ছবি, যে ছবিটা না দেখলে মনে হচ্ছে যেন সত্যি সত্যি বিজেপি কি আসবে, নাকি পুরো বিষয়টাই একটা নাটক, একটা গিমিক। মানুষকে শুধুমাত্র আইওয়াশ করা হয়েছে, মানুষের চোখের সামনে মিডিয়াকে সামনে রেখে একটা যেন চক্র খেলে চলেছে। সেটা নয়তো। কার কথা আমরা বলছি দর্শক? একদম আপনারা যেটা মনে করছেন ঠিক সেই মানুষটির কথা, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রথম অর্ডার দিয়েছিলেন, এবং যার বিচারে প্রথম রাজ্যে শিক্ষাক্ষেত্রে এত বড় একটা যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি প্রকাশ পেয়েছে। যিনি বাংলাকে প্রথম দেখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের একেবারে কালো মুখটা যিনি বের করে নিয়ে এসেছিলেন, সেই ব্যক্তি একটিমাত্র নাম, তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বাংলার মানুষ তাকে ভগবানের আসনে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্য নয়, তিনি নিজে একটা ভালো ভাবনা চিন্তা থেকে তার বিচারকালীন যে অবস্থান, বিচার ব্যবস্থায় থাকাকালীনই, তার চাকরি থাকাকালীনই তিনি সেখান থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। আশা ছিল কি, বাংলাকে তৃণমূল মুক্ত করবেন, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাবেন, বাংলা থেকে তৃণমূলের এই নির্লজ্জ যে ঘটনা, যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তিনি মুক্ত করবেন। তাই তিনি যোগদান করেছিলেন কোথায়? বিজেপিতে। অনেক ঘটা করে বহু সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হয়েছিল, তার ইন্টারভিউ বিভিন্ন চ্যানেলে প্রকাশ করেছিলেন। যদিও আমরা তার ইন্টারভিউ নিতে পারিনি, বহুবার তার সাথে আমরা সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম, বিভিন্নবার আমরা তাকে ফোন করে জানার চেষ্টা করেছিলাম, তার থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এড়িয়ে গেছেন, তিনি আমাদেরকে দেননি। জানি না কেন, কোন রহস্য বলে সংবাদ আবির্ভাবকে ইন্টারভিউ দিতে চাননি। সেই না চাওয়াটা আমাদের কাছে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে কখনোই ভয় পাই না। তাই অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন তমলুক আসনে দাঁড়ালেন, আমরা তাকে সমর্থন করেছিলাম, তার হয়ে অনেক সংবাদ পরিবেশন করেছি। তিনি জিতেও ছিলেন, তমলুক লোকসভা থেকে তিনি জিতে তিনি সাংসদ হলেন। কিন্তু প্রশ্ন হলো, তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না। তার মতন একজন মানুষকে, যিনি আইন বোঝেন, তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না। দেওয়া তো যেতেই পারত একটি আইনমন্ত্রী, কিন্তু এই আইনমন্ত্রী তাকে দিয়ে দিলেই মুশকিল হয়ে যেত বিজেপি সরকারের, কারণ তিনি আইনটা বোঝেন। তাই কোথায় কোন আইন আনতে হবে বা কোন আইনকে কি করতে হবে, সে বিষয়ে তিনি চুপ থাকতেন না। তাই তড়িঘড়ি তাকে মন্ত্রিত্ব না দিয়ে তাকে সাংসদেই রেখে দিলেন। দেখুন, তার কাজের জায়গাটা সীমিত হয়ে গেল। তিনি শুধুমাত্র তমলুক নিয়ে ভাবছেন,
যে মানুষটা পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের কথা ভাবছিলেন, যে মানুষটা পশ্চিমবঙ্গের যারা শিক্ষা দুর্নীতিতে বহু টাকা খুইয়েছেন তাদের কথা ভাবছিলেন, সেই মানুষটা এখন শুধুমাত্র তমলুকের কথা ভাবেন। আর আজকে 2026-এর এই বিধানসভা নির্বাচনে তাকে আমরা দেখতেই পেলাম না। প্রশ্ন হচ্ছে কেন? এত ভালো একজন মানুষ, এত ঘটা করে বিজেপি তাকে নিয়ে এলেন, তমলুকে তিনি জিতলেন, সাংসদ হলেন। এত ভালো একজন জ্ঞানী মানুষকে নেওয়ার পরে তাকে কেন বাইরে রেখে দেওয়া হলো? কেন তাকে বিজেপির হয়ে কোনো প্রচারে দেখা গেল না? এই প্রশ্ন খুঁজতে গিয়ে আমরা দেখলাম অ্যাকচুয়ালি অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় প্রাক্তন বিচারপতি, তিনি চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে বিতাড়িত করতে, আর বিজেপি চাইছেন তৃণমূল কংগ্রেসকে রাজ্যে রেখে বিজেপির দ্বারায় পরিচালিত করতে। দুটো জিনিস কিন্তু এক নয় দর্শক, জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। অভিজিৎ গাঙ্গুলি চাইছিলেন তৃণমূল কংগ্রেসকে একেবারে শিকড় থেকে উকড়ে দিতে, যাতে সেই বীজ রাজ্যে না থাকে, যাতে দুর্নীতির বীজ যাতে একেবারে নষ্ট করে দেওয়া হয়, একেবারে উপড়ে ফেলে দেওয়া হয়, এবং পরবর্তীতে যে গাছ হবে, পরবর্তীতে যে বীজ রোপণ হবে, তা যাতে ভালো বীজ রোপণ হয়, সেখান থেকে যাতে সুস্থ সাধারণ মানুষ শান্তি পায়, মানুষ যাতে ভালো ভালো চাকরি পায়, সাধারণ মানুষের ছেলে মেয়েরা পয়সা দিয়ে নয় ট্যালেন্ট দিয়ে চাকরি পায়, সেই ব্যবস্থা করতে। কিন্তু আপোষ হলো না বিজেপির নেতা নেত্রীদের সাথে। তাই অভিজিৎ গাঙ্গুলিকে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সরিয়ে রাখা হলো। তিনিও বুঝতে পেরেছেন যে বিজেপিতে থেকে কোনো লাভ হবে না, বিজেপি আদৌ চাইছে না তৃণমূলকে উপড়ে ফেলতে। এবং বারবার তিনি বহুবার বহু চ্যানেলে সাক্ষাৎকারে তিনি কিন্তু কথা বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কোনো অবস্থাতেই সোচ্চার হচ্ছে না জোরদারভাবে। এবং সেই কথাই কিন্তু একেবারে সরাসরি পরিষ্কার হয়ে গেল 2026-এর বিধানসভার এই ইলেকশনে। এত নাটক, এই পুরো যে দেখছেন নাটক চলছে, অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, বিরাট একটা নাটকের চক্র তারা তৈরি করেছেন, এবং সেই নাটকই কিন্তু আপনারা দেখছেন। আমরাও বিশ্বাস করেছিলাম, আমরাও সমর্থন করেছিলাম, আমরাও চাই এখনো পর্যন্ত মনে প্রাণ তৃণমূল চলে যাক, বিজেপি আসুক। কিন্তু সেই সম্ভাবনা কি আদৌ সত্যি আছে? ভাবুন তো দর্শক, কেন একজন এত বড় বিচারপতি, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, যাকে এত ঘটা করে বিজেপি নিয়ে এসেছিল, সেই অভিজিৎ গাঙ্গুলিকে কেন সরিয়ে রাখা হলো? এই প্রশ্ন আমরা রাখছি, এই প্রশ্ন আমরা করলাম, এবং সেখান থেকেই মনে হচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা এসছে 2026 সালের প্রথম দফার বুথ ফেরত সমীক্ষা যেটা এসছে, সেই সমীক্ষার ইঙ্গিত তৃণমূল কংগ্রেস আবার আসছে। দর্শক, আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। শুধু একটাই প্রশ্ন আমাদের, যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কেন সরিয়ে রাখা হলো? এই প্রশ্নের উত্তর যদি কারোর জানা থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটাও আমাদের এই চ্যানেলে প্রকাশ করব। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।